মডিফাইড যে কোনো বাইকের ভিডিও আমার চ্যানেলে দিলে একটা কমেন্ট সব থেকে কমন থাকে, সেটা হচ্ছে যে কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার রেখা পার্টস ডিজাইন করে আর আমরা সেগুলো চেঞ্জ করি নিজেদের নলেজে, 2 টাকার নলেজে। আজকে এখানে 2টা বাইক আনছি, একটা হচ্ছে আমার R15 এমটা, আর একটা হচ্ছে আমার এক ভাই ব্রাদার নাফিস ভাইয়ের বাইক R15 ভার্সন 4। দুটোই মোটামুটি ভালো মডিফাইড। অ্যান্ড আজকে বলবো কোন কোন পার্টস কী কী কাজে লাগে, কোন কোন পার্টস কী কী জন্য লাগানো। মডিফিকেশন শুধুমাত্র বিয়াবাড়ি মডিফিকেশন হয় না, মডিফিকেশন কাজের জন্যও লাগে। কিছু কিছু জিনিস থাকে যেগুলা কোম্পানি হায়ার সিসি বাইকগুলোতে দেয়, লোয়ার সিসি বাইকগুলোতে দেয় না, আমরা ওগুলো লাগাই নেই একটু হায়ার সিসি ফিলের জন্য বা একটু বেটার ফিডব্যাকের জন্য। আবার কিছু কিছু জিনিস এরকম আছে যেগুলো রোড লিগাল বাইকে থাকে না, ট্র্যাক বাইকগুলোতে থাকে। যতটুকু রোড লিগাল করে আমাদের বাইকে লাগানো যায় ততটুকু করে আমরা লাগাই নেই। তো এই 2টা বাইক, চলুন প্রথমে আপনাদেরকে বলি যে এই 2টা বাইকে কী কী ইনস্টল করা। আমার বাইকটা যেটা, ওইটার ব্যাপারে তো মোটামুটি সবাই জানেন, এর আগেও আমি একটা ভিডিও দিছি যে কী কী চেঞ্জ করা। খালি আগে আফটার মার্কেট এক্সস্ট ছিল, এখন ওইটা চেঞ্জ করা, এখন স্টক এক্সস্ট লাগানো। আর এই যে বাইকটা, চলেন এখন এটার ব্যাপারে বলি যে এটাতে কী কী ইনস্টল করা। ওকে, সো এখন আপনাদেরকে একটা একটা করে পার্টস দেখাই এই বাইকের। কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধুমাত্র দেখার জন্য লাগানো, লুকস ইনহ্যান্স করার জন্য। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কাজে লাগে। যেমন ধরেন সামনের দিকে যদি আসি, এখানে একটা 320mm ডিস্ক আছে, এটা হচ্ছে PSM এর। R15 এর জন্য ফার্স্টে PSMই পাওয়া যেত, এরপরে CND আসলো, তারপরে প্রজেক্ট 1, রাইড ইট, এখন আরও অনেক টাইপের ডিস্ক পাওয়া যায় R15 এর জন্য 320mm সাইজের। তো এটার জন্য যে সুবিধাটা হয় সেটা হচ্ছে স্টক ডিস্ক থাকে 282mm। ডিস্কের সাইজ যখন বড় হয় তখন ব্রেকিং বাইটটা আরও একটু স্ট্রং হয়। ব্রেকিং আপগ্রেডের মধ্যে আপনি যত কিছুই করেন, এর মধ্যে বাজেটের মধ্যে সব থেকে ভালো বাইট দিবে এরকম জিনিস হচ্ছে ডিস্ক। এটা একটা গেল আমার বাইকে প্রজেক্ট 1-এর ডিস্ক লাগানো। এরপরে সামনের টায়ারটা স্টক আছে, এখনও সামনের টায়ার চেঞ্জ করা হয় নাই। বড় ডিস্ক যেহেতু লাগানো হয়েছে তাহলে ক্যালিপারটা একটু সরাইতে হবে, এই জন্য এখানে একটা ক্যালিপার ক্লাম্প লাগে। PSM এর সাথেও এই ক্লাম্প প্লাগ এন্ড প্লে দিয়ে দেয়, CNDর সাথেও এই ক্লাম্প প্লাগ এন্ড প্লে দিয়ে দেয়, বাট ওটা দেয় স্টক ক্যালিপারের জন্য। এখানে একটা 4 পট ক্যালিপার লাগানো, 4 পিস্টন ক্যালিপার, এটা হচ্ছে KTCর ক্যালিপার। তো এখানে সামনে আরও একটা জিনিস গেল, ক্যালিপার। এটাও ব্রেকিং আপগ্রেডে কাজে লাগে। নর্মালি আমরা যে বাইকগুলো চালাই ওগুলোতে 2 পিস্টন ক্যালিপার থাকে, R15 এর স্টক 2 পিস্টন থাকে। অনেকগুলো চাইনিজ বাইক আছে যেগুলোতে 4 পিস্টন দেয়, এবং জাপানিজ বাইকগুলোর মধ্যে খালি এক্স মোশনে 4 পিস্টন ক্যালিপার দেয়। তো এটা চেঞ্জ করা, 4 পিস্টন ক্যালিপার লাগানো। নর্মালি বাইকে থাকে হচ্ছে রাবারের হোস পাইপ, এটাতে চেঞ্জ করে স্টিল ব্লেডেড হোস পাইপ লাগানো। অ্যান্ড বাইক এটা নন ABS, এটাতে ABS নাই। এরপরে পুরো বাইকে নতুন করে কালার করানো, কালারটা দেখতে পারতেছেন এই যে। এরপরে এখানে রেয়ার ভিউ মিরর এটা কোনো কাজের না, লুকস ইনহ্যান্স করার জন্য লাগানো, এটা যার যার পছন্দ। এটা হচ্ছে রিজোমার সার্কিট সিরিজ, আমার BLB পার্টস আপ থেকে নেওয়া। অ্যান্ড আজকে ভিডিওতে যে পার্টসগুলো দেখাবো এগুলো সবই আপনারা পেয়ে যাবেন BLB পার্টস আপে। তো কেউ যদি কোনো কিছু কিনতে চান, মানে কারো কাছে যদি কোনো কিছু ইউজফুল লাগে, তাহলে আপনারা BLB পার্টস আপ থেকে নিতে পারেন। এরপরে এইখানে মাস্টার সিলিন্ডার, RCBর মাস্টার সিলিন্ডার, এটা হচ্ছে 17mm। অয়েল পটটা চেঞ্জ করা, এটা হচ্ছে ব্র্যাম্বোর বিগ অয়েল পটটা। এটা চেঞ্জ করলে যে ব্রেকিং বাইট আরও একটু বেটার হয়, বা পট বড় হলে যে ব্রেকিং বাইট বেটার হবে এরকম কোনো কিছু না। ব্রেকিং বাইট মেইনলি ডিপেন্ড করে হচ্ছে এই যে এই পিস্টনটার উপরে। এখানে যে পিস্টনটা আছে যেটা হচ্ছে আপনার হোস পাইপকে প্রেশার দেয়, তারপরে হোস পাইপ ক্যালিপারকে প্রেশার দেয়, ওই পিস্টনটার উপরে ডিপেন্ড করে আপনার ব্রেকিং বাইট। এটা হচ্ছে RCB S1 17mm। এরপরে একটা হাওয়াই দিসুর গ্রিপ, KTC এর অরিজিনাল কুইক থ্রটলটাও বেসিক্যালি যে অনেক যে পাওয়ার ইমপ্রুভ করে তা না, বাট অনেকের কাছে এইখান থেকে হচ্ছে এই যে কেবলটা দেখতে ভালো লাগে বেশি, তো এই জন্য আর কি এইখানে KTCর কুইক থ্রটল লাগানো। আমার বাইকে আমি কুইক থ্রটল লাগাইনি, স্টক রাখছি। এটা চাপাটাও চেঞ্জ করা, ডমিনোর চাপা লাগানো। নর্মালি কুইক থ্রটল লাগাইলে সবাই যেটা লাগায়। এরপরে একটা R7 ট্যাঙ্ক। এখন R15 ভার্সন 4-এর ট্যাঙ্কের শেপটা অনেকেরই পছন্দ হয় না, তো R15 ভার্সন 4-এর জন্য আফটার মার্কেট যে কটা জিনিস পাওয়া যায় তার মধ্যে ট্যাঙ্ক, এটা লুকস ইনহ্যান্স করার জন্য ভালো একটা জিনিস। আমার বাইকেও আমি লাগাবো চিন্তা ভাবনা করতেছি। এরপরে ক্রাউনটা চেঞ্জ করা, এইটা এই জিনিসটাকে একটু বেশি হিজিবিজি করে দিছে। এই মোবাইল হোল্ডারটা, স্পোর্টস বাইকে মোবাইল হোল্ডার আমার ভালো লাগে না, এই জন্য আমার বাইকে লাগানো নাই। এইটা নিয়ে অনেকে চিন্তা করেন যে বাইকে এগুলো কি লাগানো, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল সাসপেনশন যে থাকে ওগুলোতে এরকম থাকে, ওটা রেপ্লিকেট করে অনেকেই লাগায়। এটা কাজের না, এটা এখান থেকে এখন টান দিলে নগদে উঠে আসবে, বাট না তুলি আরেকজনের বাইক। আর এটা ক্রাউনটা চেঞ্জ করা, এই ক্রাউনটা আমার বাইকেও লাগানো MA। আমার কাছে MA-র হ্যান্ডেলের যে ক্রাউনটা ওটা তেমন একটা ভালো লাগে না। এরপরে এখানে একটা প্রিলোড লাগানো, এটা দিয়ে সাসপেনশন অ্যাডজাস্ট করা যায়, মানে সামনের সাসপেনশন হালকা একটু হার্ড সফট করতে পারবেন, প্লেটা অ্যাডজাস্ট করা যায়। এরপরে হচ্ছে এখানে একটা RCB E2 ক্লাচ লাগানো। অ্যান্ড সামনে বড় উইংলেটটার কথা বলতে মনে হয় ভুলে গেছি, সামনে বড় উইংলেটটার জন্য সামনে থেকে লুকসটা আরও একটু বাল্কি দেখা যায়। এরপরে ফুটরেস্ট চেঞ্জ করা, এটা হচ্ছে গেনমার ফুটরেস্ট। পিছনেও হচ্ছে আপনার ফাইতোর হোস পাইপ, এখানে একটা ব্র্যাম্বোর বিগ অয়েল পট, পিছনে RCBর ব্রেক পাম্প দেওয়া। এরপরে একটা লং বেলি প্যান লাগানো। অ্যান্ড পিছনের দিকে যদি আসি, এখানে হচ্ছে ডিস্কটাও চেঞ্জ করা, এটা হচ্ছে TDR-এর পিছনের ডিস্ক।
অ্যান্ড পিছনে হচ্ছে একটা অ্যাডেলিনের টুইন পিস্টন ক্যালিপার। নর্মালি পিছনে বাইকগুলোতে থাকে হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার, এটাতে একটা টুইন পিস্টন ক্যালিপার অ্যান্ড এটা আন্ডার ক্যালিপার করা, মানে নিচের দিকে লাগানো। নর্মালি ম্যাক্সিমাম বাইকে যারা পিছনে ক্যালিপার চেঞ্জ করে টুইন পিস্টন লাগায়, সবাই আন্ডার ক্যালিপার করে রাখে। আন্ডার ক্যালিপার করলে আপনার জাস্ট খালি একটা এক্সট্রা হোস পাইপ লাগবে, যেটা একটু লম্বা হবে, কারণ স্টক হোস পাইপ এই যে এই পর্যন্ত আসে, পিছনে এই পর্যন্ত আইসা হোস পাইপ শেষ হয়ে যায়, তো এই পর্যন্ত আনার জন্য আপনার একটা লম্বা হোস পাইপ লাগবে। এরপরে সুইং আর্ম কাভার এটা লাগানো, বাস এই পর্যন্তই হচ্ছে বাইকে চেঞ্জেস, এই পর্যন্তই হচ্ছে বাইকে কী কী চেঞ্জ করা সেগুলা। এখন বলি আপনাদেরকে এর মধ্যে কোনটা কোনটা বেশি কাজের। আচ্ছা, একটা জিনিস বাদ দিছি, সেটা হচ্ছে এই যে অ্যাডজাস্টেবল সাসপেনশন পিছনের, এটা হচ্ছে ডিএনডি এর অ্যাডজাস্টেবল সাসপেনশন। সিএনডি ডিএনডি অনেকে অনেক কিছু বলে, মানে ওই যে যেটা ডিস্ক পাওয়া যায় যেই কোম্পানির, ওই কোম্পানির সাসপেনশন এইটা। তো এইটার কাজ যেটা, সেটা হচ্ছে এটা দিয়ে পিছনের সাসপেনশন হার্ড করা যায়, সফট করা যায়, উঁচা করা যায়, নিচা করা যায়। মোটামুটি সব আফটার মার্কেট পার্টসের ব্যাপারে আপনাদেরকে বলছি। এখন আপনাদেরকে এই বাইকটা রাইড করতে করতে বলি কী কী জিনিস কী কী কাজের, অ্যান্ড যদি কাজের হয় তাহলে কোম্পানি থেকে দিয়ে দেয় না কেন। আর আরেকটা জিনিসের রিপ্লাই এখন দিয়ে দিই, ওই যে যেটা লোকজন বলতেছিলেন আমার এর আগে ভিডিওতে কমেন্ট ছিল যে কোম্পানি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার রেখে একটা ডিস্ক ডিজাইন করে, আর আমরা সেটা 2 টাকার নলেজে চেঞ্জ করে ফেলি। কথা হচ্ছে পিএসএমও একটা ব্র্যান্ড, পিএসএমও লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে একটা ডিস্ক ডিজাইন করে একটা বাইকের জন্য, এই জন্য এই ডিস্কটা প্লাগ অ্যান্ড প্লে বসে, লাগাইলে কোনো ঝামেলা হয় না। এটা আমি গুলিস্তান থেকে কাঁচা লোহা কাটা বানায় নিই, যে এটার R&D নিয়ে আপনি কোশ্চেন করতে পারেন। আপনি যতটুকু বুঝেন, একটা প্রজেক্ট 1 বা পিএসএম ব্র্যান্ডে যে ইঞ্জিনিয়ার কাজ করে ও আপনার থেকে একটু বেশিই বুঝে। এটা নিজের হাতে বানানো না, এটাও ইঞ্জিনিয়ারদের দিয়েই বানানো। অ্যান্ড তারপরে সবথেকে কমন কোশ্চেন যেটা আসে, সেটা হচ্ছে এটা যদি ভালো হয় তাহলে এটা কোম্পানি থেকে দেয় নাই কেন। চলেন ওটা নিয়ে কথা বলি যে এটা কোম্পানি থেকে দিয়ে দেয় নাই কেন। এই রিয়ার ভিউ মিররের পিছনে তেমন কিছুই দেখা যায় না, এই জন্য আমার বাইকে আমি টেনার মিরর লাগাই রাখছি। টেনার মিররের পিছনের ভিজিবিলিটি ভালো, তার সাথে ইনবিল্ড ইন্ডিকেটর আছে, যে জন্য ওই মিররটা আমার একটু বেশি পছন্দ। আমি আবার আফটার মার্কেট পার্টস লাগাইলে ওটাতে প্র্যাকটিক্যালিটি রাখা একটু বেশি পছন্দ করি। এখন বলি কোম্পানি এই পার্টসগুলো কেন দিয়ে দেয় না। ওয়েল, কোম্পানি দিয়ে দেয় না কারণ এটা R15, এটা R1 না। এটা যদি R1 হইতো তাহলে কোম্পানি থেকে এগুলা দিয়ে দিত। এই বাইকটা যখন কোম্পানি প্রডিউস করে, কোম্পানির কিছু লিমিটেশনস থাকে। R1-এ যেমন ধরেন সামনে 2 ডিস্ক ব্রেক দেয়, সামনে 2 4 পট ক্যালিপার দেয়, তারপরে সামনে আরও দামি ইউএসডি সাসপেনশন দেয়। ওই সেম জিনিসগুলো যদি কোম্পানি R15-এ দিতে যায় তাহলে তো প্রাইস অ্যাডজাস্ট করতে পারবে না, দামও কম রাখতে হবে, কোম্পানির নিজের প্রফিটও লাগবে। এখন আপনি বলতে পারেন ভাই দাম আর কই কম, এই বাইকটা বাংলাদেশে 6 লাখ টাকার উপরে R15 V4, আমার যে বাইকটা R15M ওটা 7 লাখ টাকার কাছাকাছি পড়ে যায় ইন্দোনেশিয়ানটা, তো তাহলে দাম আর কই কম হইলো। ওয়েল, এগুলো বাংলাদেশের ট্যাক্স পরিস্থিতির জন্য, বা দেখা যায় যে যারা ইম্পোর্ট করতেছে তারা যে পরিমাণে প্রফিট রাখে, এই সব রিজনের জন্য বাংলাদেশে এই বাইকগুলোর প্রাইস কমতেছে না। বাট এটা যদি বাংলাদেশে প্রোডাকশন হইতো তাহলে এটার প্রাইস অনেক কমে পাইতেন আপনারা। এই বাইক তখন 4 লাখ টাকার আশেপাশে পাওয়া যেত। এখন কথা হচ্ছে 4 লাখ টাকা কেন? 150 সিসি একটা বাইকের জন্য 4 লাখ টাকা অনেক বেশি টাকা, তাই না? ওয়েল, এইটার রিজন হচ্ছে একটা জাপানিজ বাইক অন্য অন্য বাইকের থেকে এক্সপেন্সিভ হবে। যেই দামে আপনি একটা চাইনিজ 300 সিসি বাইক কিনতে পারবেন, একটা 250 সিসি বাইক কিনতে পারবেন, ওই দামে আপনি R15 পাবেন। কারণ এটার পিছনে মেইন কারণ যেটা, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যে টাকা খরচ করছে ওই টাকা আপনার কাছ থেকে প্রফিট করেই তুলবে। কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে টাকা খরচ করছে দেখাই এই বাইকটা 150 সিসি হওয়ার পরও 150 থেকে বেশি টপ স্পিড দিতে পারে। না হলে তো ভাই আপনারা যেটা মনে করেন যে লোহার দাম হিসাব করি যদি, তাহলে কেজি ধরে কয় টাকা আসে। এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি না থাকতো তাহলে লোহা দিয়ে এইটুকু বানাইতে কয় টাকা লাগে, ওই কয় টাকাই হয়ে যেত। ওকে, টপিক এটা না, কথা বলতেছিলাম আফটার মার্কেট পার্টসগুলো নিয়ে। এখন আফটার মার্কেট পার্টসগুলো কোম্পানি দিয়ে দেয় না শুধুমাত্র এই কস্ট কাটিংয়ের জন্য, কারণ এই বাইকগুলো কোম্পানি কম প্রাইসে দিতে চায়। সব কিছু যে কোম্পানি নিজে বানায় তা কিন্তু না। যেমন ধরেন এই বাইকের ডিস্ক চায়না থেকে বানানো হয়, এই বাইকের রিম চায়না থেকে বানানো হয়, এই বাইকের আরও অনেক পার্টস আছে যেগুলো চায়না থেকে ইন্দোনেশিয়াতে যায়, চায়না থেকে থাইল্যান্ডে যায়, তারপরে বাইক অ্যাসেম্বল হয়। তারপরে এই বাইকের স্টক যে মাস্টার সিলিন্ডার থাকে, এই বাইকের স্টক যে ব্রেক ক্যালিপার থাকে, এগুলো সবই চাইনিজ। মজার বিষয় হচ্ছে এরপরেও লোকজন চাইনিজ প্রোডাক্টের রিলায়েবিলিটি নিয়ে কোয়েশ্চেন করে। কথা হচ্ছে আপনি যেরকম প্রাইস দিবেন চাইনিজ প্রোডাক্ট আপনি ওরকম প্রাইসেরই পাবেন। এরপরে এই বাইকের যে সাসপেনশন, এটা কেওয়াইবি ব্র্যান্ডের, ইয়ামাহা নিজে বানায় না। অনেক হায়ার সিসি বাইকে দেখা যায় শোয়ার সাসপেনশন ইউজ করা হয়, ওগুলোও ইয়ামাহা নিজে বানায় না। রিকোয়ারমেন্ট দেয় যে এরকমভাবে লাগবে, ব্র্যান্ডগুলো ওইভাবে বানায় দেয়, যেরকম প্রাইসের টার্গেট দেয় যে এরকম প্রাইসের ভিতরে হইতে হবে ওইরকম প্রাইসের ভিতরে বানায় দেয়। এইভাবেই চলে জিনিসগুলো। আসলে একটা বাইকের কমপ্লিট সব পার্টস কোম্পানি নিজে থেকে বানায় না। মেইনলি কোম্পানি যেসব জিনিসে R&Dতে বেশি টাকা খরচ করে সেগুলো হচ্ছে বাইকের ফ্রেম, বাইকের ইঞ্জিন, এবং ওই ইঞ্জিনের বাইকে ফিটিং, বাইকের অ্যারোডাইনামিক ডিজাইন, পার্টসগুলোর রিলায়েবিলিটি, এগুলো নিয়ে হচ্ছে কোম্পানি বেশি করে R&D করে। সো এতদিন যারা যারা চিন্তা করছেন যে আফটার মার্কেট পার্টস যেগুলো আমরা টাকা দিয়ে পরে লাগাই ওগুলো কোম্পানির থেকে আগের থেকে দিয়ে দেয় না কেন, এটা কারণ হচ্ছে কস্ট কাটিং করতে হবে। তো নেক্সট টাইম আপনার মাথায় এই কোয়েশ্চেনটা আসলে আবার এই ভিডিওটা দেখে নিন। অ্যান্ড
আপনার ওইসব বন্ধুবান্ধব যারা আছে, যারা এখনও বলে যে আফটার মার্কেট পার্টস কী জন্য লাগাইতে হবে, মানে জরুরি না যে লাগাইতে হবে। একটা কোম্পানি যখন একটা বাইক বের করে পর্যাপ্ত পরিমাণে R&D করে দেয় যে হ্যাঁ এইটার জন্য এইটা ঠিক আছে, এটার জন্য এটা ঠিক আছে। আমরা যেসব জিনিস পরে এক্সট্রা লাগাই, এইসব জিনিস হচ্ছে আপগ্রেডের জন্য। কিছু কিছু জিনিস আবার শুধুমাত্র লুকসের জন্যও হয়। কারণ কোম্পানি থেকে যেভাবে বাইক বের হয়েছে ওইভাবেই যে আমার পছন্দ হইতে হবে লুকস, এরকম কোনো কথা নাই। লুকসটা যার যার পার্সোনাল বিষয়, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার যেসব জিনিস নিয়ে মাথা ব্যথা ছিল সেগুলো হচ্ছে এই যে এই আফটার মার্কেট প্রোডাক্ট যেগুলো পারফরমেন্স ইনহ্যান্স করে, ওগুলো নিয়ে যে আপনারা জিজ্ঞাসা করেন যে এই এর থেকে তো স্টকেরটা বেটার, ওই সব জিনিসের অ্যান্সার দিলাম আমি আজকে। হোপফুলি এই পর্যন্ত আলোচনা আজকের জন্য যথেষ্ট। আজকের ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, wear helmet, ride safe and keep watching Bike Lover Bachelor. Thank you.